নমস্কার 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 স্টেট স্পিক্সে আমি তুষার ভট্টাচার্য আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমার যে টপিকস সেটা হলো সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির পলিটিক্স। আমরা রাজ্য রাজনীতির কথা অনেক বললাম কদিন ধরে, আজকে একটু সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনা করি। পলিটিক্সটা কীরকম? পলিটিক্সটা বিজেপি তার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে কতটা রাশ ধরে রাখতে পারছে আরএসএসকে ছাড়া, সেটা আমরা একটু চিন্তা করব। কারণ কয়েকদিন আগেই জেপি নাড্ডা মহাশয়ের একটা বক্তব্য আমাদের অনেকটাই ভাবিত করেছিল। সেটা হলো যে উনি বলেছিলেন যে বিজেপি এখন স্বয়ংসম্পূর্ণ, এখন ছোটোবেলার সেই ছোট্ট বাচ্চাটি নেই, পরিসরে অনেক বড় হয়েছে, তাই আরএসএসের অতটা ভূমিকা বিজেপির উপরে দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। ইনি এই ধরনের একটি মন্তব্য করেছিলেন। কিন্তু সত্যি কি তাই? যদি আমরা সেক্ষেত্রে ওনার কথাকে ধরে চলি, তাহলে আমরা কি দেখলাম? এবারকার যে পার্লামেন্ট ইলেকশন হলো, তাতে প্রচুর পরিমাণে বাংলার রাজনীতি, উড়িষ্যার রাজনীতি এবং সর্বভারতীয় ক্ষেত্রে এমনকি তামিলনাড়ুর রাজনীতিতেও আরএসএসের একটা বড় প্রভাব ছিল। আর প্রভাব ছিল বলেই বিজেপি উড়িষ্যা দখল করতে পেরেছে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গে বিজেপি যে দল, বিজেপির যে ক্যান্ডিডেটগুলি সিলেক্ট করেছিল, সেই ক্যান্ডিডেটদের যে ইলেকশন এজেন্ট, কাউন্টিং এজেন্ট, তাদের ট্রেনিং পর্যন্ত দিতে হয়েছে আরএসএসকে। বিজেপির কোনো নিজস্ব দল ছিল, নিজস্ব ট্রেনার ছিল না। তাহলে আরএসএস থেকে কি বিজেপি আলাদা হয়ে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে পারবে? যেটা জেপি নাড্ডাজি বলেছেন, জানি না কোন পার্সপেক্টিভে তিনি এই কথাটা বলেছেন, কিন্তু যা আমরা দেখছি বা যা দেখলাম, তাতে কিন্তু মনে হয় না যে বিজেপি আরএসএস ছাড়া এগোতে পারবে। আজকে বাংলার অনেক প্রত্যন্ত জায়গায় বিজেপি সংগঠন সেভাবে তৈরি হয়নি, কিন্তু আরএসএসের সংগঠন কিন্তু যথেষ্ট সুসংহত। এটা মাথায় রাখতে হবে যে আরএসএস কিন্তু বিজেপিকে অনেকটাই অক্সিজেন দেয়, এটা বলার অপেক্ষা রাখে না। আমি গতকাল বলেছিলাম যে আমরা সবাই জানি যে মোদিজি যেমন আরএসএস থেকে উঠে এসছেন এবং তিনি সেইভাবেই রাজনীতিটা করছেন, দলকে সঙ্গে নিয়েই করছেন। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু আরএসএসের আরএসএস ঘেঁষা, যার ফলে অনেক কিছুই আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু অ্যাকশান হচ্ছে না কেন, সেক্ষেত্রটা কিন্তু আমরা একটুখানি এর থেকেই বোঝা যেতে পারে যে কেন অ্যাকশান হচ্ছে না। পিছনে প্রচণ্ড মদত আরএসএসের আছে বলেই হয়তো এটা আমার মনে হয় যে সেই জন্য সেইভাবে কোনো রকম অ্যাকশান নিতে গেলে বিজেপির পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। এটা গেল একটা পার্ট। এবার একটা পার্ট নিয়ে আলোচনা করব, বিজেপির এতটা খারাপ ফল করলো কেন? হিন্দি বলয়ে কিন্তু বিজেপি অনেকটাই খারাপ ফল করেছে। এর পিছনে কিন্তু একটা সার্বিক যে একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে গিয়ে দেখা গেছে যে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামগুলিতে, চাকরি বাকরির পরীক্ষাগুলিতে, যেগুলি কম্পিটিটিভ পরীক্ষা বলে নির্ধারণ করা হয়, সেই পরীক্ষাগুলিতে কিন্তু একটা মানে কোশ্চেন লিক, প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যাওয়ার বেশ কিছুদিন ধরে, বছর 2-2.5 ধরে একটা ট্রেন্ড চলছে। এবং এইটা কিন্তু যুব সমাজ কোনোভাবেই ভালো মনে নিতে পারে না। স্বাভাবিক কথাই, কেন নেবে কোশ্চেন? আমি খেটে খুঁটে তৈরি হয়ে পরীক্ষার হলে গেলাম, অথচ যারা পরীক্ষা সাদা খাতা দিয়ে আসছে, তারা চাকরি পেয়ে যাচ্ছে, অথচ আমি খেটে খুঁটে পাচ্ছি না। এই কোশ্চেন লিক একটা কিন্তু বড় ব্যাপার। কোশ্চেন লিকের জন্য হয়তো সাদা খাতা দিচ্ছে না, কিন্তু ওই যারা সাদা খাতা দেওয়ার যোগ্য
তারা কিন্তু ওই কোশ্চেন লিকের জন্যই ফুল মার্কসগুলি পেয়ে যাচ্ছেন। আজকে একটা বিরাট সমস্যা চলছে নিট পরীক্ষা নিয়ে। আপনারা জানেন ডাক্তারিতে ভর্তি হতে গেলে ডাক্তারির একটা নিট বলে একটা পরীক্ষা, NEET, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট। এই যে নিট, এই নিট পরীক্ষা কিন্তু এবার প্রশ্নের মুখে পড়ে গেছে। অনেক 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 সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আপিল হয়েছে এবং অনেকেই দাবি করছে যে এই নিট পরীক্ষাটা কিন্তু পুনরায় নেওয়া হোক। এটাতে মানে এটা একটা ধাঁধলি, এটা একদম পরিষ্কার। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আপনারা বিচার করেন সেক্ষেত্রে এটা কিন্তু এক মানে ভয়ঙ্কর রকম একটা ঘোটালা হয়েছে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। নিট পরীক্ষার যে পরীক্ষার রেজাল্ট বেরোনোর যে কথা ছিল তার অনেক আগেই এই পরীক্ষাটা রেজাল্ট বার করে দিয়েছে। আমি দেখছিলাম শালিনী, যতদূর সম্ভব মেয়েটির নাম শালিনী, তিনি একটা অভিযোগ করেছেন এবং তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। সে 715 পেয়েছে, অথচ তার নাম লিস্টে নেই। 720-র মধ্যে পরীক্ষা হয়, 69 জন 720 পেয়েছে দেখা গেছে। এটা অনেক দিন ধরেই চলে আসছিল যে বিভিন্ন এই যে পাথফাইন্ডার বলেন, আপনার অ্যালেন বলেন, এরকম ধরনের যত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, মানে প্র্যাকটিস ইনস্টিটিউট, কোচিং ইনস্টিটিউট, এরা কিন্তু আগাগোড়াই এই জয়েন্ট এন্ট্রান্স, অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এবং এই নিটের ইয়েতে একটা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে জড়িত। এটা কিন্তু অনেক আগে থেকেই নানা রকমভাবে প্রশ্নে উঠছিল। আমি বলবো যে নতুন সরকার গঠন হয়েছে, যুব সমাজের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মেনে নিয়ে নিট পরীক্ষাটা পুনরায় নেওয়া হোক। 1, 2 নম্বর, স্বচ্ছতা। এই NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরা সঠিকভাবে কাজ করছে না। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি যতদিন ধরে এই দায়িত্বগুলির মধ্যে আছে, পরীক্ষার দায়িত্ব, ততদিন ধরেই দেখা যাচ্ছে যে এটা কি বিজেপির পলিটিক্সের একটা পার্ট? যদি পলিটিক্সের পার্ট না হয় তাহলে কিন্তু এটার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা উচিত সবার, সব মহল থেকে উচিত, দলমত নির্বিশেষে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলা করা কোনো সরকারেরই উচিত নয়। যে সরকারই এটা করবে তার এগেনস্টে কিন্তু জনমানসে একটা ক্ষোভ প্রতিবাদ থাকবে। সুতরাং বিজেপি স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য উচিত তাদের যে এই পরীক্ষাগুলির প্রতি নজর দেওয়া। এবং শুধু তাই নয়, এই যে নিট পরীক্ষাটা নিয়ে এত চর্চা চলছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা করেছেন, তাদের কিন্তু করা উচিত। এই শালিনী বলে মেয়েটার উত্তরপত্রটা ছিঁড়ে দিয়েছে। ও বারবার করে যেদিন রেজাল্ট বেরোয় বারবার করে চেষ্টা করছিল রেজাল্ট জানার, কিন্তু রেজাল্ট জানতে পারেনি। বাধ্য হয়ে ও এই NTA-কে মেল করে। মেলের উত্তরে তাকে বলা হয় যে তোমার উত্তরপত্রে গণ্ডগোল আছে। ও তখন জানতে চায় যে উত্তরপত্রে কী গণ্ডগোল আছে। তখন ওকে বলা হয় যে তোমার উত্তরপত্র ছেঁড়া এবং ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ও তখন তাদেরকে বলে যে আমাকে দেওয়া হোক আমার উত্তরপত্র, আমি মেল করা হোক, কিন্তু তাতে রাজি না হওয়ার পরে মেয়েটি বাধ্য হয়ে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট তখন সাথে সাথে NTA-কে আদেশ করে যে ওর উত্তরপত্র ওকে দেখাতে হবে, OMR শিট ওকে দেখাতে হবে। এবার যখন ওর উত্তরপত্র ওকে মেল করা হয়, দেখা যায় যে ওর OMR শিটের QR কোড বলে একটা জায়গা থাকে, আপনারা সবাই জানেন QR কোড সম্বন্ধে। এই QR কোডের জায়গাটা ছেঁড়া। এবার প্রশ্ন এই জায়গাটাতে যে কোনো মেয়ে পরীক্ষা দিলে, মেয়ে হোক বা ছেলেই হোক, তার যদি মনের ভিতরে জোর না থাকে সে তো চ্যালেঞ্জ করবে না। চ্যালেঞ্জ করার সাধ্য তার থাকে না। আমি যদি পরীক্ষা ভালো দিই তখন আমার মনে, আর এই মেয়েটা 715 পাওয়ার যোগ্য, কারণ ও বলছে যে আমি, এবং শুধু তাই নয়, ওই যে QR কোডটা ছেঁড়া, যার ফলে ও ইলেকট্রনিক্যালি ওর নাম্বারটা চেক করেনি। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। হয়তো ওই টপার ছিল, কিন্তু বাকিদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য, প্রেফারেন্স দেওয়ার জন্য ওকে এইভাবে করা হয়েছে। ঠিক আছে,
ও বলছে যে আমার উত্তরপত্রটা ছেঁড়া, সেটা তো আমি আর ছিঁড়ে দিইনি। তাহলে এনটিএ যারা পরীক্ষা আধিকারিক, পরীক্ষা নিয়ামক, তারা এটা করেছে, তাহলে দায়িত্বটা তাদের। তাহলে তারা ফিজিক্যালি চেক করুক, ফিজিক্যালি চেক করে আমাকে নাম্বার দিক, নাম্বার দিয়ে যদি আমি অ্যালাউ হই, অ্যালাউ করবে। যদি পাস না করতে পারি, ফেল করি, তাহলে ফেল করবে। কিন্তু ও যে উত্তরপত্র দিয়েছে তাতে ও উত্তর মেলানোর পরে দেখা যাচ্ছে ওর মেয়েটার দাবি যে আমি 715 পেয়েছি। 720-র মধ্যে পরীক্ষায় 715, ভাবতে পারেন? তাহলে এটা একটা বিজেপির দেখা উচিত। আমি এখনই বলবো না যে বিজেপির ঘোটালা কি ঘোটালা নয়, কিন্তু এনটিএ যে ধরনের পরীক্ষাগুলি নিচ্ছে তাতে কিন্তু স্বচ্ছতা নেই। প্রচুর পরিমাণে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ পরীক্ষায় ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা কিন্তু এখন সর্বজনবিদিত। তো বিভিন্ন রাজ্যে এই বিজেপির কম আসন পাওয়া, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমার মনে হয়েছে যে এই জায়গাটায় যদি ঠিক না করতে পারে বিজেপি, আগামী দিনে কিন্তু আরও খারাপ ফল হলেও হতে পারে। এবার আসছে আরেকটা অন্য প্রসঙ্গে। যেমন ধরুন, আমাদের রাজ্য থেকে 2জন সাংসদকে প্রতিমন্ত্রী করা হয়েছে, ভালো কথা। আমরা একটা পূর্ণমন্ত্রী পাইনি, ঠিক আছে, দল যেটা ভালো মনে করবে, তাদের দলের যেটা ভালো মনে হওয়ার সেটাই করবে। আমি শুধু একটা জায়গায় আমার একটা কোশ্চেন আছে, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়, এবং প্রশ্নটা খুব বাস্তবিক বলে আমার মনে হয়েছে, সেই জন্যে আপনাদের সামনেও আমি তুলে ধরছি, যদিও ইস্যুটা কিন্তু খুব বার্নিং। যেমন ধরুন, আমি বেশ কয়েকজনের নাম বলতে পারি, কিন্তু আপনারা অন্যদের নামটা অতটা শুনলে অতটা ভালোভাবে নেবেন কি না, কিন্তু আমাদের রাজ্যের আমি 2-1জনের নাম বলছি যাদেরকে খুবই তাদের প্রতি অবমাননা করা হয়েছে। যেমন ধরুন, আমাদের এক্স জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি ভোটে জিতেছেন। এবার ভোটে জেতার পরে তাকে কোনো পদ দেওয়া হয়নি, মানে কোনো রাজ্যমন্ত্রী বলেন, পূর্ণমন্ত্রী বলেন, কিছুই দেওয়া হয়নি। এবার আমাকে বলুন, এই ভদ্রলোক তো জিতলেন, তার আগে উনি রিটায়ার্ড করে পার্টিতে আসলেন, চাকরি থেকে ভলেন্টারি রিটায়ার নিলেন, নিয়ে রাজনীতিতে এলেন, রাজনীতিতে এসে ভোটে দাঁড়ালেন, ভোটে দাঁড়িয়ে তিনি জিতলেন। এইবার এই যে ভোটে জিতলেন, এখন তিনি কি করবেন? এখন তার কি করার আছে, কি করণীয় আছে? এখন তো সামনাসামনি আর কোনো ভোটও নেই, বা আবার 5 বছর পরে উনি তো এমপি হয়েছেন, তাহলে আগামী 5 বছর পরে আবার ভোট, তাহলে আগামী 5 বছর ধরে উনি কী করবেন? চাকরি তো তার চলেই গেছে, চাকরি তো তার আর নেই। এইবার একটা জনশ্রুতি ছিল যে তাকে আইনমন্ত্রী করা হলেও হতে পারে, কিন্তু আমি এর আগের দিনের আমার প্রতিবেদনে বলেছিলাম কেন তাকে আইনমন্ত্রী করা হয়নি। আইনমন্ত্রী করা হলেও তাকে কবে নাগাদ করা হতে পারে? শুধু একজন লয়ের স্নাতক, মানে ল ডিগ্রিধারী একজনকে আইনমন্ত্রী করে দেওয়া হয়েছে, কিন্তু যে কলকাতা হাইকোর্টের একজন জাস্টিসকে এইভাবে বসিয়ে রাখা হলো, তিনি কি শুধু তাহলে এখন ওই মিটিং মিছিল করবেন? এই বয়সে মিটিংয়ে যাবেন, মিছিলে যাবেন, সভাতে যাবেন, বসে থাকবেন চুপচাপ করে, এটা কি সম্ভব? তার তো একটা মর্যাদা দেওয়া উচিত ছিল। অত বড় পোস্টের একজন লোক, তাকে দাঁড় করিয়ে জিতিয়ে সে জিতে গেছেন, তারপরে তাকে বসিয়ে রাখা, বাস্তবিকতায় এটা কিন্তু মানানসই নয়। আমরা এর আগেও দেখেছিলাম যে ডক্টর অশোক লাহিড়ী বালুরঘাট বিধানসভা থেকে উনি জয়ী হয়েছিলেন, ওনাকে বলা হয়েছিল যে যদি সরকার গঠন হয় তাহলে তাকে অর্থমন্ত্রীর পদ দেওয়া হবে, কিন্তু সরকার গঠন হয়নি। এখন তাকে কি করা হচ্ছে? বিভিন্ন সভা সমিতিতে ডেকে পাঠানো হচ্ছে, তিনি যাচ্ছেন, একটা দুটো বক্তব্য রাখছেন, তারপরে আর তার কোনো অ্যাক্টিভিটিস নেই, তার কোনো কাজ নেই। সে তার বিধানসভায় কী করছেন না করছেন সেটা আমি জানি না বা বলতেও পারবো না, কিন্তু এটা তো অবমাননা। বিশিষ্ট ব্যক্তি ডক্টর অশোক কুমার লাহিড়ী একজন বিশিষ্ট ব্যক্তি, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, আর্থিক উপদেষ্টা, কম বড় পোস্ট নয়। তাকে নিয়ে এসে তাকে এইভাবে অবহেলা করা বা করা, এটা কিন্তু
খুব ভালো ঠেকছে না, এটাও একটা বিজেপির মানুষ তো ভালো চোখে দেখে না, মানুষের দৃষ্টিভঙ্গিটা একদমই আলাদা। আমরা যে অ্যাঙ্গেলে সাধারণ যারা পার্টি কর্মী আছেন তারা যে অ্যাঙ্গেলে কথাবার্তা বলেন বা করেন, এনারা কিন্তু সেটা নয়, পার্টির দৃষ্টিভঙ্গিতে এটা খারাপ, কিন্তু জনসাধারণ কিন্তু সব বোঝে, আর বোঝে বলেই আজকে বিজেপির এই সর্বভারতীয় ক্ষেত্রেই কিন্তু এই নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন সঠিকভাবে, যেমন ধরুন আপনি যদি পরীক্ষা প্রস্তুতি নেন, কোনো একটা পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনি পুরো যে সিলেবাসটা থাকে সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষায় বসবেন, এটাই আশা করা যায় যে 100-র মধ্যে পরীক্ষা হলে আপনি 100-র প্রিপারেশান নিয়ে পরীক্ষায় বসবেন। এটা তো নয় যে আপনি 60-50-এর প্রস্তুতি নিয়ে গেলেন, 50-এর মধ্যে পরীক্ষা, আমি 100-র মধ্যে পরীক্ষা, আমার প্রিপারেশান আছে 50 বা 60-এর, তাহলে পরীক্ষায় বসলে কি আপনি 60-এ 60 পাবেন? নিশ্চয়ই পাবেন না। যারা 100-র প্রিপারেশান নিয়ে যাচ্ছে তারা কিন্তু 60 পাওয়ার দাবিদার, কিন্তু যে 60-এর প্রিপারেশান নিয়ে যাচ্ছে তারা কিন্তু 60 পাওয়ার দাবিদার নয়, তারা ওই 35, 40, 45 এর বেশি পাওয়ার দাবিদার নয়। তো খুব ভালো পরীক্ষা দিতে হবে, তবে গিয়ে ওটা পাবে। কেন আমি এই কথাটা বললাম? যেমন ধরুন প্রধানমন্ত্রীর অনেকগুলি স্কিম আছে সংখ্যালঘুদের জন্য। আমাদের পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা কিন্তু এখনও বিজেপিপন্থী হয়নি, খুবই কম পার্সেন্টেজ, 1-2% হয়েছে কিনা সন্দেহ। তাহলে মমতা ব্যানার্জি যখন ইলেকশানে নামছে তখন কিন্তু ওই যে 40% বা 39% বা যাই হোক, আমি 40% ধরে আগাচ্ছি, যে মুসলিম ভোটটা আছে সেইটাকে সাথে নিয়ে প্লাস সাধারণের 60%, 100% নিয়েই নামছে। আর বিজেপি সাধারণের 60% থেকে 100% থেকে ওই মুসলিম 40% বাদ দিয়ে দেন, মুসলিমরা ভোট দিচ্ছে না বিজেপিকে, তাহলে কত দাঁড়ালো? 60%। তাহলে আমি ময়দানে নামার আগেই আমার 40 নাম্বার চলে গেছে, 40 নাম্বারের পরীক্ষাই দিতে পারছি না আমি। কিন্তু এই 40 নাম্বারের পরীক্ষা, 40 নাম্বারটাকে পাওয়ার জন্য আমার কি করণীয়? এই যে 40% মুসলিম ভোট, এই ভোটটা না পেলে বিজেপি কোনো দিন পশ্চিমবাংলায় আসতে পারবে না। আগামী 26 সালে ওই 77টা কত নেমে যাবে নিচে আমি বলতে পারবো না, কিন্তু উপরে ওঠার সম্ভাবনাটা খুব কম। এই 24-এর রেজাল্ট কিন্তু সেটাই বলে দিচ্ছে। আমরা বিজেপির লোকজনকে বলতে শুনছি আমরা এতটা বিধানসভায় আগিয়ে আছি, 100টায়, কেউ বলছে 110টায়, কেউ বলছে, যার যেরকম মনে হচ্ছে বলে যাচ্ছে। 104টা মতো বিধানসভায় বিজেপি আগিয়ে আছে, এটা সত্যি কথা। কিন্তু বিধানসভায় আগিয়ে থাকলেও 104টা দিয়ে সরকার গঠন হবে না। সরকার গঠন করতে গেলে 150খানার মতো আসন লাগবে, 294 অর্ধেকের একটা বেশি লাগবে। এই আসনটা কোথা থেকে আসবে বিজেপির? যদি আমি ধরে নিলাম যে 104টা আসনেই বিজেপি জয়ী হলো, এই বিধানসভার নিরিখে, লোকসভায় যে বিধানসভার ভোটটা হয়েছে তার নিরিখে ধরেই নিলাম যে 104টা আসনে বিজেপি জিতে যাবে, তাতে কি সরকার গঠন করতে পারবে না। তাহলে তার জন্য কি করা উচিত? তার জন্য করা উচিত যেটা, যে ওই যে 40% মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে কাছে টানতে হবে। তাদেরকে কাছে টানতে গেলে কি করতে হবে? সর্বভারতীয় ক্ষেত্রে যোগীজিও এই সমস্যাটায় পড়ে এবার হারিয়ে গেছে। দেখুন, অযোধ্যার মতো জায়গাতেও তিনি হেরে গেছেন এই মুসলিমকে করে। আজকে মোহন ভাগবতকে বলতে হচ্ছে, আরএসএসের প্রধানকে বলতে হচ্ছে যে বিজেপি আত্মতুষ্টিতে ভুগছে এবং তারা ধরাকে সরাগান করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন মোহন ভাগবতের কথাটা, বলছে মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে। বিজেপি কিন্তু ধীরে ধীরে মানুষের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। ভাবতে হবে, মোহন ভাগবত এমনি তো আর ওই পদটায় বসেননি, অত বড় একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, অত বড় একটা প্রতিষ্ঠান, তার তো প্রধান হওয়া অত মুখের কথা নয়। তো এই জায়গাগুলি পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা, আসলে যারা আছে তারা কতটুকু নিজেদেরকে জানে সেটাই তো আমার কোশ্চেন মার্ক। একটা সিট, দিলীপ ঘোষের সিটের জন্য 4টে সিট বলি দিতে হলো, মানে টোটাল দিলীপ ঘোষের সিট দিয়ে 4টে সিট গেল।
তার কোনো ইয়েই নেই, মানে কোনো হেলদোল নেই, মানে আমাকে সংগঠনে আমাকে টপ হতে হবে, আমি যা করব সেটাই মানতে হবে। এই যে মানসিকতা, সবাইকে নিয়ে চলার মানসিকতা, এটা তো ডুবাচ্ছে, আগামী দিনেও ডুবাবে, কারণ এরা শুধরাবে না, এরা শুধরানোর না। যদি শুধরানোর হয়, আগামী দিনে শুধরাতে পারে, তবে আগামী দিনে ভোটের ফল ভালো হাতে হাতে পাবে। কারণ মানুষ, আমি আজকে থেকে না, আমি অনেক, আমার প্রথম প্রতিবেদন থেকে আমি বলে আসছি যে মানুষ কিন্তু বিজেপিকে চায়, পশ্চিমবাংলায় চায়, যেন তেন প্রকারেণ এই সরকারের হাত থেকে বাঁচতে চায়। কিন্তু বাঁচতে চাইলেই তো বাঁচা যায় না। আমি চাইছি না বাঁচতে, আমি আপনাদেরকে বাঁচাতে চাইছি না, তাহলে কি করে বাঁচবেন? এই প্রশ্নটা কিন্তু জনমানসে ঘুরপাক খাচ্ছে, যে বিজেপি কি নিজেই চায় যে এখানে আসতে, নাকি বিরোধিতা করে ক্রিম খাওয়ার মানসিকতাটা তাদের বেশি ভালো লাগছে? আমার তো মনে হয় এই প্রসঙ্গটাই ঠিক, যে বিরোধিতাতে থাকবো, কোনো দায়িত্ব নেব না, আর ক্রিম যা খাওয়ার খেয়ে যাচ্ছি সেইভাবেই ক্রিম খেয়ে যাব। সুতরাং খোল নলচে পাল্টানো দরকার, এটা আমি প্রত্যেকটা এপিসোডে বলে আসছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা। আর প্রধানমন্ত্রীর যে মুসলিমদের জন্য যে স্কিমগুলি আছে, প্রত্যেকটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একদম টপ টু বটম, এই নয় যে আমি চেয়ার পেয়ে গেছি আর ওই গাড়ি করে এসে নামছি যাচ্ছি, আমি বিশাল নেতা হয়ে গেছি। কে মানে মশাই আপনাদেরকে নেতা? আপনারা নেতাও না, হাতাও না, এই প্রমাণ করে দিয়েছে লোকজন। ওই সিটগুলি ছেড়ে মাটিতে নামুন, যদি মাটিতে নেমে মানুষের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার নেতৃত্বে সবাই মেনে নেবে, আপনাকে তখন নেতা বলে মানবে। এখন আপনারা নেতাও না, হাতাও না, সাতাও না, আপনারা একদম ঢ্যাঁড়স মার্কা সব, এক একটা সব কটা বিজেপির যতগুলি নেতা আছে, নেতৃত্ব আছে, সব কটার মধ্যে এক স্কিমবাজি, দলবাজি, খোটলাবাজি। গণতন্ত্রে সব ঠিক আছে, গণতন্ত্রে, একটা গণতান্ত্রিক দেশে বিজেপি সর্ববৃহৎ, তার যে সংবিধান আছে বিজেপির, সেই সংবিধানটা ফলো করা হয়? হয় না। তারা আজকে বলছে আরএসএসকে মানি না, আরএসএস আমাদের, এখন আমরা অনেক বড় হয়ে গেছি। মানুষ কি শিখবে, মানুষ কি দেখছে? অথচ একটা ভোটের ট্রেনিং করাতে গেলে আপনাদের নেতা নেত্রীদের ওই আরএসএসের লোকজনকেই দরকার পড়ে। লজ্জা লাগে না? লজ্জা লাগে কি না? লজ্জা লাগা উচিত। তবে আপনাদের দুকান কাটা, আপনাদের লজ্জা লাগবে না, কারণ আপনারা 18 সাল থেকে 24 সাল 6 বছর মানুষকে এইভাবে বুঝিয়েছেন ভুল, নিজেদের পকেট ভরেছেন, আর কিচ্ছু করেননি, কোনো কাজটা করেননি। দলকে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব এখানে, কারণ যারা বসে আছে তারা প্রত্যেকে অযোগ্য এবং মূর্খ, প্রত্যেকে মূর্খ। যদি তাই না হতো না, তাহলে আজকে বিজেপির মানুষের পালস বুঝতে পারছে না, পশ্চিমবঙ্গে কী চাইছে? দলবাজি, ঘোটলা, এ গ্রুপ ও গ্রুপ, গ্রুপিজম। দয়া করে এসবের থেকে বেরিয়ে আসুন যদি বিজেপিকে বাঁচাতে হয়। আর যদি মনে করেন যে না, আমরা এইভাবেই চলবো, মানুষ মার খাক, মরে যাক, আমাদের দেখার দরকার নেই, মোবাইলে সুইচ অফ করে রেখে দিব, ওটাই ভালো। ওই ভোট দিতে যখন যাবে, পাড়ার একটা নেতাকে দেখান না আমাকে, যারা বর্তমানে আছেন তারা একটা নেতা দেখান যে 50টা কোনো একটা ওয়ার্ড থেকে, কোনো একটা অঞ্চল থেকে, কোনো একটা জায়গা থেকে 50 জনকে নিয়ে এসে জয়েন করাতে পেরেছেন অ্যাট এ টাইম। একটা এমপি পারেনি, একটা এমএলএ পারেনি। এমএলএরা তো ঢুকছে, তার নিজস্ব এলাকায় কাজ করেনি। আজকে ওইখানে ড্যামেজ কন্ট্রোল করার জন্য দিলীপ ঘোষকে নিয়ে আসো। এসএস আলুওয়ালিয়া কী কাজ করেছিল ওখানে? ওটা তো জেটার সিট, আগের বারে তো জিতেছিল, মানুষ তো বিশ্বাস করে ভোট দিয়েছিল। তো এসএস আলুওয়ালিয়ার জায়গাটায় দিলীপ ঘোষকে নিয়ে আসলো ড্যামেজ কন্ট্রোল করার জন্য, একটা লোককে বলি করা হলো। আমি বলছি না যে দিলীপ ঘোষ পক্ষে, আমি দিলীপ ঘোষের পক্ষে কোনো কথা বলছি না। সার্বিকভাবে বিবেচনা করে দেখুন সমস্যাগুলি কোথায়, ভাবার চেষ্টা করুন, ভাবুন, একটা সুসংহত দল তৈরি করুন। এই দলের পুরনোদের দরকার, যাদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে নিয়ে আসুন, কাজ করান, সম্মান দিন। মানুষ সব দেখে, সব বোঝে। যখন এটা হবে, মানুষ সেটাও বুঝবে যে বিজেপি এখন দলটা কিভাবে দাঁড়িয়ে আছে আর কি ছিল। আপনারা সব ঢ্যাঁড়স মার্কা লোক, আপনাদের দ্বারা রাজনীতি হবে না। বিরোধিতা করুন,
আমাদেরকে ছেড়ে দিন। সাধারণ লোকের কাছে আশা করবেন না ভোটের। সাধারণ লোক মার খাওয়ার জন্য আপনাদের দল করবে না। আপনারা করবেন ভোট প্রচার, আর মার খাবে পাবলিক। আপনারা যেতে পারেন না। আপনারা যদি করেই থাকতেন যে 1000 টাকার বদলে 3000 টাকা দেব, কোথায় বলেছেন আপনারা? ওই সভাগুলিতে। গ্রামের লোকরা কি সবাই গিয়ে সবাই হাজির হয়েছিল? গ্রামের লোকরা তো জানতে পারেনি যে 1000 টাকা 3000 টাকা দেবেন আপনারা। ওদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। ভাবতে হবে। আপনাকে বলে এই যে প্রতিশ্রুতিটা, সেটাকে অঙ্গীকারবদ্ধ করতে হবে। আপনাকে ডোর টু ডোর যেতে হবে। করেন না, করেননি, ফল পেয়েছেন হাতে হাতে। আগামীতেও আপনাদের এই চলবে, এই সব জিনিসই চলবে। মানে এটাকে বলে গোয়ার্তামি। এই গোয়ার্তামিগুলি করবেন আপনারা। আর এই গোয়ার্তামির ফসল সাধারণ পাবলিক আপনাদেরকে ভরসা করবে, বিশ্বাস করবে, হয়তো করবে, তবে পার্সেন্টেজ কমে গেছে, আরও কমে যাবে। নিচু তলার কর্মীরা আস্তে আস্তে বসে যাবে। এরা কোনো দিনই আপনাদেরকে ভরসা আর করবে না। এরপরে কিন্তু দলটা চালানো হয়ে যাবে আপনাদের মুশকিল। তখন আপনারা যতক্ষণ নিচে না নামছেন, ততক্ষণে নিচু তলার কর্মীদেরকে আপনারা চাঙ্গা করতে পারবেন না। ওইখানে বসে বসে, চেয়ারে বসে বসে কোনো অ্যাক্টিভিটিস নেই। সাধারণ পাবলিক যদি আপনাদের সঙ্গে দেখা করতে যায়, সে জেলা অফিসেই যাক, টাউন অফিসেই যাক, অঞ্চল অফিসেই যাক, রাজ্য অফিসেই যাক, আপনাদের ভাব তো পিএমের থেকেও বেশি। আপনারা তো পিএমের থেকেও বেশি ভাব দেখান তাদের সঙ্গে। আরে ওরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পেটের জ্বালায় আপনার কাছে গেছে। দলটাও করে আপনাদের ওই পেটের জ্বালাটা মেটানোর জন্য। যদি আসে আপনাদের কিছু ভালো হয়, আপনাদের জন্য আসে না, মোদিজিকে দেখে আসে। আর এই লোকটা যেদিন থাকবে না, আপনাদের চামড়াও গুটিয়ে দেবে পাবলিক। কথাগুলি ভালো লাগবে না, হজম করতে পারবেন না আপনারা। যাই হোক, বিজেপির নেতৃত্বকে একটা কথাই বলবো, যে দয়া করে এই যে সর্বভারতীয় ক্ষেত্রে যে পরীক্ষাগুলি হচ্ছে, ছেলে মেয়েদের জীবন নিয়ে টানাটানি করবেন না। পরীক্ষাটাকে সঠিক জায়গায় নিয়ে আসুন। এনটিএকে যদি প্রয়োজন হয় বদল করে দিন, বা তাতে যদি তাদের এগেনস্টে একটা তদন্ত কমিটি গঠন করুন। নিটটা যাতে ভালো করে হয়। নিটের উপরে কিন্তু একটা বিশাল সংখ্যক, নিট এবং জয়েন্ট দুটো ক্ষেত্রেই একটা বিশাল সংখ্যক লোক নির্ভর করে। যারা ডাক্তারি পড়তে চায়, যারা ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের কিন্তু এটার উপরে নির্ভর করে, এই নিট আর জয়েন্টের উপরে। ভারতবর্ষের জয়েন্ট পরীক্ষাটা, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এই পরীক্ষাটা কিন্তু পৃথিবীতেও একটা, মানে কি বলবো, এটার একটা ওজন আছে। আজকে আমাদের যে আইআইটিগুলি আছে, তার যে স্টুডেন্টগুলি, তারা বিদেশে চলে যাচ্ছে। তারা বিদেশিরা তাদেরকে কোটি কোটি টাকায় নিয়ে নিচ্ছে। আমাদের শিক্ষা, আমরা শিক্ষা দিচ্ছি, ভারতবর্ষেও শিক্ষা পেয়ে ভারতবর্ষ থেকে তারা বাইরে চলে যাচ্ছে। আমরা পারছি না তাদেরকে ধরে রাখতে। মোদিজি ডাক দিয়েছে ডেভেলপ ইন্ডিয়া, কিন্তু ডেভেলপ তখনই হবে যখন ভারতের ব্রেনগুলি ভারতেই থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার বক্তব্যগুলি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।